রাহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বপ্নিল। ওর দ্রুত বেগে চলা কদমের সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে রাহিতা নিজেও। অবশ্য হাঁটছে বললে ভুল হবে। লম্বাটে স্বপ্নিলের বড় বড় ধাপের সাথে এগোতে ওকে দাঁড়াতে হচ্ছে এক প্রকার। তবু মেয়েটা চুপ করে আছে, কোনো টু শব্দটুকুন করছে না। এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে আশেপাশের কোনো এক নির্জন রাস্তায় এসে থামে স্বপ্নিল। এখানে চারপাশে অসংখ্য গাছপালা, মাঝখান দিয়ে একটি সরু রেল লাইন গিয়েছে। আকাশটাও গুড়ুম গুড়ুম করছে, শনশন হাওয়া বইছে রীতিমতো। টিপটিপ বৃষ্টি এসে দুজনকে ভিজিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। অথচ স্বপ্নিলের সেদিকে কোনো ধ্যান নেই। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন ভীত নজরে চারপাশ পর্যবেক্ষণ করা রাহিতার দিকে। কেন এমন করেছিলে এই কদিন আমার সাথে? আমার কেমন লাগবে সেটা তুমি একবারও ভাবোনি? স্বপ্নিলের টকবকে কণ্ঠে আক্ষেপ। ওর কথার ধরনে মনে হবে যেন ওর সাথে কদিনে কথা না বলে রাহিতা মহা পাপ করে ফেলেছে। তবে রাহিতা নিশ্চুপ। কি বলবে না বলবে ভাবার মাঝেই পুনরায় স্বপ্নিলের আওয়াজ ভেসে আসে ওর কানে। চুপ করে আছো কেন রাহিতা? উত্তর দাও বলছি। রাহিতা বুঝলো স্বপ্নিল বেশ ভালোই খেপেছে। এই যে এখন সে ওর পুরো নাম ধরে ডাকছে, এটা স্বপ্নিলের এক প্রকার অভ্যাস, যা ওর সাথে থাকাকালীন একদিনে উপলব্ধি করেছে রাহিতা। যখন স্বপ্নিল আহ্লাদে মুডে থাকে তখন বেশ আয়েশ করে ওর পুরুষালী স্বরে মিষ্টিভাবে ডাকে রাহি, যে ডাকে রাহিতার মন প্রাণ জুড়ে যায়। আবার সেই দুষ্টু মিষ্টি মানুষটাই যখন রেগে যায় তখন শীতল কণ্ঠে রাহিতার পুরো নাম ধরে ডাকে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নিলকে শান্ত করার উদ্দেশ্যে রাহিতা নরম গলায় বলল, মাত্রই জার্নি করে এলেন, আপনি ভীষণ টায়ার্ড। এখন কি এসব কথা বলার সময় হলো? আমাদের হাতে তো সারাদিন পড়ে আছে। বাসায় যে আগে ফ্রেশ হয়ে রেস্ট নেবেন, তারপর না হয় এ ব্যাপারে কথা হবে। চলুন। কথা শেষ করে নিজের দুহাতের মুঠোয় স্বপ্নিলের বাহু ধরে যাওয়ার জন্য বার কয়েক টানল রাহিতা। তবু স্বপ্নিল অনড়ভাবে একই জায়গায় দাঁড়িয়ে। হৃষ্টপুষ্ট স্বপ্নিলের শক্তির সাথে হার মেনে অবশেষে রাহিতা ক্লান্ত মুখে বলে, আমি বাসায় যেয়ে সব বলবো বললাম তো। আকাশটা একবার ভালো করে দেখুন, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। এর মধ্যে বাসায় দাঁড়িয়ে কথা বলার কোনো মানে নেই। চলুন না, আপনি বুঝবেন আমার কথা। আমি যাব না। এসব কোন ধরনের পাগলামি স্বপ্নিল? বিরক্ত হয়ে খানিকটা জোরেই চেঁচায় রাহিতা। তবে আশেপাশে মানুষ না থাকায় কেউ দেখে না ওদের। এবার স্বপ্নিল ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে, দুহাতে রাহিতার বাহু খামচে ধরে চেঁচিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল। যার কাছে আমার ইমোশনের দাম নেই তার কাছে তো আমি পাগলই হব, তাই না? রাহিতা বিস্মিত নজরে চায়, জিজ্ঞেস করে, কার কথা বলছেন আপনি? আমি আবার কবে আপনার ইমোশনকে দাম দিলাম না? স্বপ্নিল তাচ্ছিল্য ভরে হাসে, চেপে রাখা বাহুদ্বয় আরো খানিকটা বল প্রয়োগ করে বলে, ওয়াও রাহিতা, তোমার মতো ম্যাচিউরড মেয়ে এমন বোকার মতো প্রশ্ন করছে দেখে সত্যিই হাসি লাগছে। আমি চলে যাওয়ার আগে তোমার থেকে কিসের ওয়াদা নিয়েছিলাম তুমি ভুলে গেছো? এখন হাসবো কার উপর বলো তো? নিজের ওপর না নিজের ভাগ্যের উপর? রাহিতা বিরক্ত হয়। স্বপ্নিলের এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা ওর পছন্দ হয় না। ভ্রু কুঁচকে বলে, যা বলার সরাসরি বলুন তো। তখন থেকে কী সব ঘুরে ফিরে কথা বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবে কেন? তুমি তো শুধু পারো আমাকে জ্বালাতে, আমার মনে আগুন জ্বালিয়ে দিয়ে আমার থেকে পালিয়ে বেড়াতে। কথা বলা শেষ করে স্বপ্নিল রাহিতাকে ছেড়ে দেয়। অভিমানে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। ওর সেই রাগ মিশ্রিত অভিমানী মুখ দেখে রাহিতার ভীষণ মায়া হয়। ছেলেটার প্রতি ভালোবাসা বেড়ে যায়। কৌতূহলী হয়ে বলে, আপনার এত খারাপ লেগেছে আমাদের এ কয়দিনে যোগাযোগ না হয়? স্বপ্নিল আর চোখে তাকায়। রাহিতার প্রশ্নে অভিমানী চোখজোড়া সরু হয়ে আসে। তাচ্ছিল্যের সুরে বলে, যে বুঝেও বুঝে না তাকে বলে লাভ কি? ওর কথায় ও অভিমানে রাহিতা হেসে ফেলে। স্বপ্নিলটা হঠাৎ করে বাচ্চাদের মতো করছে এখন। রাহিতা নিঃশব্দে এগিয়ে আসে। স্বপ্নিলের দুহাত আলতোভাবে ওর কোমল হাতে পুড়ে নিয়ে বলে, সরি, আমি তো দুষ্টুমি করে এমন করেছিলাম। আসলে দেখতে চাইছিলাম আপনি আমায় ঠিক সত্যি মিস করেন কিনা। ওর কথায় স্বপ্নিলের কপালে ভাঁজ পড়ে, চোখ ছোট ছোট করে শুধায়। আমার কতটা অস্থির লেগেছে তুমি জানো? তোমার সাথে একদিন কথা না বলতেই আমার দম বন্ধ হয়ে আসে রাহি। সেখানে তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করলে না। আমার ভীষণ রাগ হচ্ছিল তোমার উপর,
কিভাবে পারলে এমনটা করতে? তোমায় যে এতবার বললাম চলে যাওয়ার আগে যে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়তে দিব না আমরা, অথচ তুমি কিনা আমার সাথে যোগাযোগটাই বন্ধ রাখলে। একবারও কি বুক কাঁপেনি তোমার? রাহিতাকে ঝাঁকিয়ে প্রশ্ন করে স্বপ্নীল। খানিকটা থেমে নিজেকে শান্ত করে আবারও বলে, আর কি বললে তুমি? আমি তোমায় মিস করবো কিনা সেটা দেখার জন্য এমন করেছো? তাহলে যে সেদিন এয়ারপোর্টে চলে যাওয়ার আগে আমি এত সুন্দর করে বললাম তোমায় মিস করব, সেটা কি ভুলে গেছো তুমি? নাকি এক চুমুতেই সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? স্বপ্নীলের শেষ কথায় রাহিতা বিব্রত হয়। হঠাৎ সেই চুমুর কথা মনে হতেই লজ্জায় মিয়ে যায়। রাহিতার লালাপ গাল ও নত হওয়া উজ্জ্বল মুখ দেখে স্বপ্নীলের অভিমান ছুঁয়ে ছুঁয়ে মাটিতে পড়ে যায়। মন মেজাজ ফুরফুরে হয়। ঠোঁটের কোণ বাঁকিয়ে চিরচেনা ফাজলামোর সুরে বলে, কি হলো? এখন চুপ হলে কেন আবার? এক চুমুতেই এমন হলে তো সমস্যা। তাহলে তোমায় দিনরাত চুমু থেরাপি দিয়ে অভ্যাস করাতে হবে। স্বপ্নীল কথা শেষ করতে পারে না। রাহিতা তাড়াতাড়ি হাত দিয়ে ঠোঁট কাটা লোকটার মুখ চেপে ধরে। লজ্জা ঢাকতে কপট রাগ দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার কি লজ্জা শরম নেই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এসব বলছেন। আশেপাশে কেউ নেই দেখে যা মুখে আসছে বলবেন নাকি আপনি? রাহিতা কথা শেষ করতে পারে না। তার আগেই বিকট শব্দে বজ্রপাত হয়, যার আওয়াজে ওর মুখের কথা মুখেই রয়ে যায়। উল্টো চোখ মুখ খিচে সে বিরত বেশে আঁকড়ে ধরে স্বপ্নীলকে। এতদিন পর প্রিয়তমের প্রশস্ত বুকে যেন নিজের আশ্রয় খুঁজে রাহিতার মনে ভয়, একই সাথে বাসায় যাওয়ার তাড়া। অথচ স্বপ্নীল আলগোছে হাসে। ওর ঠোঁটের কোণে লেগে আছে মনোমুগ্ধকর হাসি, একটি সুখী মানুষের হাসি। দিলারা বেগম থমথমে মুখে বসে আছেন ডাইনিং টেবিলে। এতদিন পর ছেলে আসবে বলে নিজ হাতে খাবার দাবার রান্না করে টেবিল সাজিয়েছিলেন। অথচ সেই স্বপ্নীল এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হলো, তবু এলো না। ড্রাইভার যখন একা আসে লাগেজ হাতে, তখন তিনি বিস্মিত হন। স্বপ্নীল কোথায় জিজ্ঞেস করতেই ড্রাইভারের থেকে জানতে পারেন স্বপ্নীল শুধু লাগেজ হাতেই তাকে পাঠিয়ে দিয়েছে। সে নাকি রাহিতার সাথে পরে বাড়ি আসবে। এতটুকু ঠিক ছিল, কিন্তু ড্রাইভার যখন বলল স্বপ্নীল রেগেছিল, তখন দিলারা বেগমের চিন্তা হলো। এতদিন পর দেখা হলো জামাই বউ, অথচ দুজন দুজনের প্রতি রেগে আছে। কোথায় আরো এই সময় দুজনের হাসি খুশি ভাবে বাড়ি ফেরার কথা, কিন্তু এই দুটো একে অপরের প্রতি রাগ ঝাড়তে ব্যস্ত। দিলারা বেগম নিজ ভাবনায় বিভোর। তখন সামিরা কলেজ থেকে কাকভেজা হয়ে বাসায় ফিরে। মেয়েকে দেখে দিলারা বেগম বলেন, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুইও তোর ভাইয়ের মতো ঢং শুরু করলি নাকি? মায়ের কথায় আগা মাথা না বুঝে সামিরা বলে, কি বলছো মা? ভাইয়া কোথায়? ও এখনো আসেনি? না, ড্রাইভারকে লাগেজ সহ পাঠিয়ে দিয়েছে বাসায়। বেশ রেগেছিল নাকি? রাহিকে নিয়ে পরে বাড়ি ফিরবে তাই বলেছে। সামিরা অবাক হয় মায়ের কথায়। নিজের রুমের দিকে যেতে যেতে বলে, ও, হয়তো কোনো কাজ আছে ওদের। তুমি চিন্তা করো না মা, ভাইয়া যখন বলেছে বুঝে শুনেই বলেছে নিশ্চয়ই। আর আমার দেরিতে আসার কারণ হলো তনুর সাথে দেখা হয়েছে অনেক দিন পর কলেজে, তাই ওর সাথে গল্প গুজব করতেই দেরি হয়ে গেল একটু। এই তনুটা কে রে? তোর সে বান্ধবী না যে কয়দিন থেকে কলেজ আসছে না বললি সেদিন? হ্যাঁ মা, ওর বাড়িতে ঝামেলা হয়েছিল বুঝেছো। ওর ভাইয়ের প্রেম ছিল, কিন্তু তনুর মায়ের সেই মেয়েকে পছন্দ নয়, তাই জোর করে ওর ভাইকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। পরে বিয়ের 1 মাস পেরোতেই নাকি ওর ভাই ভাবে আলাদা থাকতে শুরু করে। এ মাসে নাকি ডিভোর্স হলো শুনলাম। এখন ওর ভাই সে আগেকার মেয়ের সাথেই আবার বিয়ে করতে চাইছে। এসব ঝামেলায় ও এতদিন কলেজ আসেনি। বেচারির ফ্যামিলিতে ঝড় তুফান বইছে। এসব শুনতে শুনতে বাসায় ফিরতে দেরি হয়ে গেল। এখন বৃষ্টিতে ভিজে গেছি, একেবারে গোসল সেরে আসি, ততক্ষণে দেখবে ভাই ভাবিও চলে এসেছে বাসায়। এক নিঃশ্বাসে কথাগুলো মাকে বলে সামিরা নিজের রুমে চলে যায়। অথচ সে জানেই না তার বলা কথাগুলো তার মায়ের উপর কিরূপ প্রভাব ফেলল। থমথমে মুখে জানালার বাইরে গুমট আকাশের দিকে একদৃষ্টিতে চাইয়ে আছেন দিলারা বেগম। সামিরার কথাগুলো স্বাভাবিকভাবে বললেও তিনি স্বাভাবিকভাবে নিতে পারলেন না। অনেক সময় আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা যেন আমাদের প্রতিফলন দেখায়। তার সাথেও কি এইমাত্র ঘটলো সেটা? দিলারা বেগম মনে মনে ভাবেন। এক মুহূর্তে তার নিজেকে তনুর মায়ের মতো মনে হলো। তিনিও কি আসলেই জোর করে ওদের সম্পর্ক বেঁধে রাখার চেষ্টা করছেন? স্বপ্নীল রাহিতারও যদি তনুর ভাবের মতো পরিণতি হয়, তবে অপরাধ বোধ থেকে কোনোদিন বের হতে পারবেন না দিলারা বেগম। না,
এতদিন ধরে মনের মাঝে চলা দুশ্চিন্তার ঝড়কে আর বাড়তে দেওয়া যাবে না। অতঃপর বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দিলারা বেগম কিছু শক্তপোক্ত সিদ্ধান্ত নিলেন। ইস্পাতের ন্যায় কঠিন হৃদয় নিয়ে স্বপ্নিল রাহিতার বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকলেন। বৃষ্টি পড়ছে মুষলধারে, আশেপাশে কাকপক্ষীর দেখা নেই, সবাই যেন আশ্রয় খুঁজছে বাড়ির ভেতর। এর মাঝে একজোড়া কপোত নির্দ্বিধায় আশ্রয় নিয়েছে একে অপরের আলিঙ্গনে। আবেশে কতক্ষণ যে এভাবে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছিল তারা জানে না। রাহিতার হুঁশ ফিরতেই সে মুখ তুলল স্বপ্নিলের বুক থেকে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে স্বপ্নিল, ওর চোখে মুখে কেমন যেন প্রশান্ত ভাব, যেন রাহিতাকে বুকে নিয়ে এ অসময়ের বৃষ্টি ভীষণ উপভোগ করছে সে। কিন্তু রাহিতার ব্যাপারটা পছন্দ হলো না। আজকেই জার্নি করে ফিরেছে স্বপ্নিল, ক্লান্ত শরীরে বৃষ্টিতে ভিজে যদি ওর জ্বর বাঁধিয়ে ফেলে। তাই তো স্বপ্নিলের বুকে খানিকটা ধাক্কা দিয়ে বলল, এই যে আপনার মান অভিমান সব দূর হয়ে গেলে আমরা এখন বাসায় যাই। বেশি ভিজলে আপনার জ্বর আসবে কিন্তু। এমনিতেই ধকল গেছে আপনার উপর দিয়ে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বউয়ের এমন আহ্লাদ বেশ ভাল লাগলো স্বপ্নিলের। জ্বর তো আজ ওর নির্ঘাত আসবে, তাই বলে রাহিতার সাথে প্রথমবার বৃষ্টি বিলাস সে মিস করবে? কখনোই না। তাই তো লালচে হয়ে যাওয়া চোখ জোড়া মেলে ঘোর লাগালো দৃষ্টিতে রাহিতার দিক তাকায় স্বপ্নিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাহিতাকে পেছন ফিরে ওর চুল ঘাড় থেকে সরাতেই মেয়েটা আঁতকে উঠে বলে, কি করছেন আবার রাস্তায়? চুপ থাকো রাহি। কিন্তু রাহিতা আর কথা বলার সুযোগ পায় না। সে অনুভব করে স্বপ্নিল ওর ভেজা চুল ঘাড় থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। এরপর ওর প্যান্টের পকেট থেকে একটি স্বর্ণের চেন বের করে সযত্নে পরানো শুরু করেছে রাহিতার গলায়। বিস্মিত রাহিতা অবাক কণ্ঠে শুধায়, এটা কোথায় পেলেন? লাগেজ না সব ড্রাইভারকে দিয়েছিলেন? চেকিংয়ে ধরা পড়েননি? ড্রাইভারকে দেওয়ার আগেই বের করে নিয়েছিলাম। তোমার অত কিছু জানতে হবে না, আমি বোকা নই। কিন্তু রাহিতা পেছন ফিরে কিছু বলতে চায়, কিন্তু ওর কথা কণ্ঠনালীতে আটকে যায়। কারণ সে অনুভব করে এতক্ষণে স্বপ্নিলের ঠোঁট ওর খালি গলায় ও ঘাড়ে বিচরণ করতে শুরু করেছে। ইতিমধ্যে রাহিতার শ্বাস আটকে যায়। সে বোঝে স্বপ্নিল হুঁশে নেই, ওকে আটকাতেই হবে, নয়তো মাঝ রাস্তায় পাগলামি শুরু করবে। আবেশে কম্পিত সে কোনো মতে ঢোক গিলে নিজেকে সামলায়। বৃষ্টির প্রকোপ ঠিকমতো তাকানো দায়, তবু কোনো মতে পিছন ফিরে স্বপ্নিলকে আটকিয়ে নিভু নিভু স্বরে বলে, আমাদের বাড়ি ফিরটা উচিত। মা অপেক্ষা করছেন, এখন চলুন প্লিজ। এবার রাহিতার বাধা দেওয়ার কাজ হয়। স্বপ্নিলের হুঁশ ফেরে। মায়ের কথা মনে হতেই টনক নড়ে ওর। ওয়াটারপ্রুফ হাতঘড়িতে সময় দেখে নিয়ে মাথা নেড়ে সায় দেয়। দৃঢ় বন্ধনে রাহিতার হাত আবদ্ধ করে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টির মধ্যে ফাঁকা রিক্সা বা সিএনজি পাওয়া খুব মুশকিল, তাই তো মেইন রোডে এসে স্বপ্নিল রাহিতাও পড়ল বিপাকে। তখন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য মনে মনে স্বপ্নিলকে পার কয়েক বকা দিয়ে ক্ষান্ত হলো রাহিতা। তার কিছুক্ষণ পরেই একটা ফাঁকা সিএনজির দেখা পেল ওরা দুজন। বৃষ্টির সুযোগের সদ্ব্যবহার করে সিএনজিওয়ালা ভাড়া দ্বিগুণ ভাড়া চাইলেও রাহিতার মুখের দিক চেয়ে স্বপ্নিল আর দ্বিমত করল না। দুজনে উঠে পড়তেই ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সিএনজিতে। বৃষ্টির বেগ কমেছে। ভেজা শরীরে হিমেল বাতাস স্পর্শ করতেই শীত করতে থাকলো দুজনার। সিএনজিওয়ালা ভাবলো ডাবল ভাড়া পাওয়ার খুশিতে এক মনে সামনের দিকে তাকিয়ে চাপা স্বরে গুনগুন করতে করতে ড্রাইভ করছে। পেছনে কে আছে সেদিকে যেন কোনো হুঁশই নেই তার। এই সুযোগে স্বপ্নিল নিজের ও রাহিতার মাঝের দূরত্ব ঘুচিয়ে দিল। গায়ের সাথে গা ঘেঁষে কোমর জড়িয়ে ধরল। রাহিতাকে মিশিয়ে ফেলল নিজের সাথে। সিএনজির মাঝে এমন করায় রাহিতা অবাক হয়, খানিকটা বিব্রতও করে বলা চলে। স্বপ্নিলের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেও রাহিতা যখন পারল না, তখন শেষমেশ কিছু স্বরে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, রাস্তার মাঝখানে এমন করছেন কেন আজ? রাহিতার বিরক্ত বোধকে যেন পাত্তাই দিল না স্বপ্নিল, আর একটু নিজের কাছে টেনে নিল বরং। তুমি আমার সমস্যা, সবসময় আমার থেকে এত দূরে দূরে থাকো কেন রাহি? আমাকে কি তোমার ভালো লাগে না? অস্থির গলায় বলে উঠল স্বপ্নিল। ওর গমগমে কণ্ঠ শুনে রাহিতা ফিরে তাকায়। পূর্ণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে স্বপ্নিলকে। ওর শুষ্ক মুখ ঈষৎ ফ্যাকাশে লালচে, চোখ জোড়াও
আগাম জ্বরের প্রকোপ ছোট হয়ে এসেছে প্রায়, অথচ এসবের পরেও নির্বিকার সে ঘন ঘন চোখের পলক ফেলে গভীরভাবে তাকিয়ে আছে রাহিতার পানে। কৌতূহলবশত স্বপ্নিলের কপালে ছোঁয়ায় সে। এর আন্দাজ সঠিক, গা গরম হতে শুরু করেছে স্বপ্নিলের। আর সে হয়তো জ্বরের ঘরে এসব পাগলামি করছে। দ্রুত বাসায় যাওয়ার দরকার, নয়তো জ্বর বেড়ে যেতে পারে। এটা ভেবেই জোরপূর্বক স্বপ্নিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সিএনজিওয়ালাকে ফাঁকা রাস্তায় দ্রুত টেনে নিয়ে যাওয়ার তাগিদ দিল রাহিতা। মিনিট 20 মধ্যে ওরা পৌঁছে যায় বাসায়। ভাড়া মিটিয়ে বাসার ভেতর ঢুকবে দুজন। এমন সময় রাহিতা লক্ষ্য করে স্বপ্নিলের মুখটা বাংলার পাঁচের ন্যায় ভার করে রেখেছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই স্বপ্নিল গম্ভীর মুখে অভিমানী গলায় বলল, তুমি আমায় একটুও ভালোবাসো না রাহি। এতদিন পর পেলাম তোমায়, অথচ তুমি আমায় দূরে ঠেলে দিলে। তোমার সাথে আর কথা নেই, যাও। এক নাগারে কথাগুলো বলে একা একাই বাড়ির ভেতর হাঁটা শুরু করলো স্বপ্নিল। এদিকে ওর কথা শুনে ফিক করে হেসে ফেলল রাহিতা। জ্বরে অভিমানে স্বপ্নিল যেন প্রেমিকাদের মতো ঢং শুরু করে দিয়েছে। এই লোকটাকে নিয়ে সে কি করবে? ভেজা শরীরে ড্রয়িং রুমে ঢুকতেই মায়ের সাথে সাক্ষাৎ হলো স্বপ্নিলের। ওর পিছু পিছু আসা রাহিতা ও দিলারা বেগমকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। মাকে দেখে স্বপ্নিল হাসি হাসি মুখ করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেই থামিয়ে দিলেন দিলারা বেগম। স্বপ্নিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পুরো ভিজে গেছিস তো? এ শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধবে নির্ঘাত। কপালটাও বেশ গরম লাগছে। আগে জামা পাল্টে ফ্রেশ হয়ে আয় দ্রুত, তারপর কথা বলছি। কথাগুলো বলার সাথে সাথেই স্বপ্নিলকে এক প্রকার ঠেলে সিঁড়ির কাছে পাঠিয়ে দিয়ে রাহিতার নিকট এলেন তিনি। স্বপ্নিল সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মাঝে রাহিতার কপালে হাত দিয়ে বললেন, যাক, তোর জ্বর আসেনি, তাও ভালো। আমার ছেলেটা এদিক দিয়ে এমনই নাজুক, ছোটবেলা থেকে একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে। তাই ও নিজেও ভিজতে চায় না বৃষ্টিতে তেমন। তোরা গাড়ি না পাঠালেই বরং ভালো হতো। ভালোই ভালোই চলে আসতি বাসায়। কি হয়েছিল রে স্বপ্নিলের? হঠাৎ ওভাবে রেগেছিল কেন? শাশুড়ির চিন্তা দেখে মিহি হাসে রাহিতা। মুখে বলে, আসলে ওনার এয়ারপোর্টে একটু কাজ ছিল মা, তাই তখন ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলেন যাতে সামিরাকে কলেজ থেকে আনতে দেরি না হয়। আমরা সিএনজি খুঁজতে খুঁজতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ভিজে গেছি দুজনে। রাহিতার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও মাথা নেড়ে সায় দেন দিলারা বেগম। এরই মাঝে তার চোখে পড়ে রাহিতার গলায় চকচক করতে থাকা স্বর্ণের চেইনটার উপর। ফর্সা মেঠার ভেজা গলায় চেইনটা লেপ্টে থাকে যেন। ওর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তা দেখে তিনি উৎসুক কণ্ঠে প্রশ্ন করেন, বাহ, চেইনটা তো সুন্দর। এটা আবার কবে পরলি? আগে খেয়াল করিনি তো। চেইনের কথা শুনে স্বপ্নিলের চেইন পরিয়ে দেওয়ার দৃশ্য মাথায় আসে রাহিতার। মুহূর্তেই লজ্জায় রেঙে যায় ওর মুখ। লাজুক মুখে বলে, এটা কিন্তু মালয়েশিয়া থেকে এনেছেন মা। স্বপ্নিল এনেছে শুনে মনে মনে খানিকটা শান্তি পায় দিলারা বেগম। যা, তার ছেলেটা এতটাও কাণ্ডজ্ঞানহীন নয়। তবে ভেতরে যেতই রাগ থাকুক না কেন, নিজের দায়িত্ব পালন করতে কখনো পিছপা হয় না সে। দিলারা বেগমের ভাবনার মাঝে রাহিতা বলে ওঠে, মা, এখন আমি যাই। উনি হয়তো বেরিয়েছেন গোসল সেরে, ফ্রেশ হয়নি। রাহিতার কথায় দিলারা বেগমের টনক নড়ে। মেয়েটাও যে তার ছেলের সাথে বাইরে থেকে ভিজে এসেছে তা যেন মাথায় ছিল না তার। লজ্জিত তিনি দ্রুততার সাথে বললেন, আরে তাই তো, আমিও বা কেমন তোকে আটকে রেখেছি এখানে। তাড়াতাড়ি যা, কাপড় চেঞ্জ কর, ফ্রেশ হয়ে নে। স্বপ্নিল বেন না হলে আমার বাথরুমে এসে গোসল সারিস। শাশুড়ির অনুমতি পেয়ে মাথা নাড়ে রাহিতাও চলে গেল সিঁড়ি বেয়ে ওপরে। ওর যাওয়ার দিক চেয়ে দিলারা বেগম পড়লেন দোটানায়। তিনি যা ভেবেছেন তা কিভাবে বলবেন দুজনকে? ওদের দুজনের আচরণ একেবারেই এক এক রকম লাগছে। বিষয়টা সন্দেহজনক ঠেকেছে তার কাছে। না, তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটু ভালো করে দুজনকে পর্যবেক্ষণ করে তারপর ওদের সাথে কথা বলবেন। নিজের মনকে বুঝিয়ে অবশেষে এটাই ঠিক করলেন দিলারা বেগম। ডাইনিং টেবিলে কথার ফুলঝুরি ফুটেছে যেন। দিলারা বেগম নিজ হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন ছেলেকে। স্বপ্নিলের চোখ জোড়া এখনো লালচে, একটু পর পর হাত চিরিচ্ছে বেচারা, যার দরুন খাড়া নাকটাও এক প্রকার লাল হয়ে আছে। ভাইয়ের নাজুক অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে সামিরার। সেও তো ভিজে এসেছে, একই সাথে রাহিতাও, অথচ তাদের কিছুই হলো না। কিন্তু স্বপ্নিলকে দেখে মনে হচ্ছে সব বৃষ্টির পানি ওর উপরেই পড়েছে। ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর।
কিন্তু মায়ের তির্যক চাহনিতে ভয় পেয়ে হাসার দুঃসাহসও সে করছে না। এদিকে দিলারা বেগম ছেলেকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে এক দৃষ্টিতে স্বপ্নিল রাহিতাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। স্বপ্নিল তার সাথে বোনের সাথে এমনকি রহিমা খালার সাথেও কথা বলছে, কিন্তু বাসায় আসার পর থেকে একবারও তিনি ওকে রাহিতার সাথে কথা বলতে দেখলেন না। বিষয়টা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন লাগলো না ওনার কাছে। তবে এ মুহূর্তে মুখে কিছু না বলাই শ্রেয় মনে করলেন তিনি। চুপচাপ খাওয়ানো শেষ করে হাত ধুতে উঠে গেলেন। এদিকে দিলারা বেগম উঠতেই সামিরা মুখ খুলে ভাইয়ের উদ্দেশ্যে বলে, তারপর বলো কেমন কাটলো তোমার দিনগুলো ভাইয়া? সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরতে না পারলে মানুষ যেমন অনুভব করে ঠিক তেমনই। জবাব সামিরাকে দিলেও কথাগুলো রাহিতার উদ্দেশ্যেই ঠান্ডাভাবে বলল স্বপ্নিল। ওর কথায় একই সাথে দুঃখ ও ভালো লাগা ভর করল রাহিতার মনে। স্বপ্নিল ওকে নিজের ঘরের সাথে তুলনা করলো, যে ঘর মানুষের মানসিক প্রশান্তির কারণ, সারাদিনের ব্যস্ততা শেষে মুখ গোজার আশ্রয়। স্বপ্নিল কি তাকে সেই ঘরের সাথেই তুলনা করলো? তবে ছেলেটা কি ওকে সত্যিই এত ভালোবেসে ফেলেছে? রাহিতা বিস্মিত মনোভাবে বলে, সামিরা ভাইয়ের কথা পুরোপুরি বুঝল না। সে ধরে নিল হয়তো কয়েকদিন বাড়ি না ফিরে হোমসিক হয়ে গেছে স্বপ্নিল, তাই বাড়িকে মিস করছিল। তাই প্রসঙ্গ ঘোরাতে সে উৎফুল্ল কণ্ঠে বলে, তা আমাদের জন্য কি কি আনলে দেখি? আরে দেখাবো বোন, আগে আমায় একটু শান্তিতে রেস্ট নিতে দে। এই কদিন বাসাতেই আছি আমি, কাল আরামসে দেখিস। লোভে বশীভূত হয়ে করুণ কণ্ঠে সামিরা কথাটা বললেও সে সময় দিলারা বেগম চলে আসেন। এক ধমক দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলেন, এখন আরেকবার যদি তোর মুখে কথা শুনি তবে তোর একদিন কি আমার একদিন। দেখছিস না স্বপ্নিল অসুস্থ, কোথায় ভাইকে একটু রেস্ট নিতে দিবি তা নয়, উল্টো ভাই না আসতে গিফট দেখার বায়না করছে। মায়ের ধমকে মুখ ফুলিয়ে চুপসে যায় সামিরা। চেয়ার ঠেলে উঠে এক দৌড়ে ছুটে যায় নিজের রুমে। সেদিক চেয়ে স্বপ্নিল বলে, কেন ওকে ধমক দিলে মা? ছোট মানুষ, এই বয়সে আগ্রহ থাকে এসব দেখার, ভালোভাবে বললেও তো পারতে। তুই চুপ থাক, নিজের শরীর ভালো না, এখন সেদিক নজর দে। ভাত তো খাইয়ে দিলাম, এখন রুমে গিয়ে নাপা খেয়ে নিয়ে আমায় উদ্ধার কর। কিন্তু মা। যেতে বলছি স্বপ্নিল। অগত্যা চোখ মুখ কুঁচকে স্বপ্নিল নিজেও প্রস্থান করে রুমের উদ্দেশ্যে। যাওয়ার আগে মায়ের চোখে ফাঁকি দিয়ে রাহিতাকে চোখ রাঙিয়ে যেতে ভোলে না। স্বপ্নিলের চোখ রাঙানো দেখে মনে মনে হাসে রাহিতা। শাশুড়ির দিক তাকিয়ে বলে, সামিরা হয়তো মন খারাপ করে বসে আছে, আমি যাই ওর কাছে। কিন্তু ওর পথ আটকান দিলারা বেগম। রাহিতা তাকাতেই খানিকক্ষণ তাকিয়ে থাকেন ওর সরল মুখশ্রীর দিকে। এত ভালো মিষ্টি মেয়েটাকে কিভাবে স্বপ্নিল ভালোবাসতে পারল না? দিলারা বেগম ভেবে পান না। তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। রাহিতার কোমল হাত দুটো তার চামড়ায় ভাঁজ পড়া হাতের ভাঁজে নিয়ে কোমল সুরে বলে, সামিরাকে আমি পরে দেখে নিব, তুই বরং স্বপ্নিলের কাছে যা। ও তো এসব জ্বরটাকে পরোয়া করে না। আমি জানি বেশি জ্বর না আসা পর্যন্ত ওষুধ না খেয়ে বসে থাকবে, ওকে ওষুধ খাইয়ে দে। মাথা নেড়ে রাহিতা সেদিকে অগ্রসর হতেই হঠাৎ পেছন থেকে রাহিতা বেগম বলেন, কাজ শেষ করে আমার সাথে একটু দেখা করিস তো রাহি, কিছু জরুরি কথা আছে। শাশুড়ির কথায় রাহিতার চলন্ত কদম থমকায়। পেছন ফিরবেন না? ফিরবেন করেও একবার পেছন ফিরে দিলারা বেগম কেমন উদাস মুখে চেয়ে আছেন। তার কণ্ঠস্বর অন্যরকম, যা না চাইতেও রাহিতাকে ভাবায়। কি এমন জরুরি কথা বলার জন্য তিনি ডাকছেন ওকে? চিন্তার বিষয়। রাহিতার রুমে ঢুকতেই বিছানায় শয়নরত স্বপ্নিলের দিকে চোখ গেল সবার আগে। ডান হাত কপালের ওপর আর বাম হাত বুকের ওপর রেখে সে শুয়ে আছে শান্তভাবে। সেদিক চেয়েই রাহিতা হেঁটে গেল বিছানার নিকট। আস্তে করে স্বপ্নিলের হাত সারিয়ে নিল কপালের ওপর থেকে, কিন্তু স্বপ্নিল চোখ খুলল না। রাহিতা বুঝল জার্নির ধকলে ও সারাদিনের ক্লান্তিতে খেয়ে দিয়ে বিছানায় শুতেই রাজ্যের ঘুম পেয়ে বসেছে জনাবকে। এখন যে হাজারবার ডাকলেও সে উঠবে না ঘন্টা কয়েকের আগে, এটা রাহিতা ভালোভাবেই জানে। তাই স্বপ্নিলকে না ডেকে আলতোভাবে ওর কপালে হাতের উল্টোপিঠ ছুঁয়ে তাপমাত্রা পরোক্ষ করে সে। কপালটা এখনও গরম। ছেলেটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। সে তো ওষুধ খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করতেই এসেছিল, কিন্তু এখন স্বপ্নিলকে জাগিয়ে তুলতে সায় দিচ্ছে না মন। কিছুক্ষণ ভাবা শেষে রাহিতা হাল ছেড়ে দেয়। স্বপ্নিলের এখন একটা ভালো ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই এসির উপযুক্ত
টেম্পারেচার সেট করে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম ছেড়ে বের হয় রাহিতা। এরই মাঝে ওর মায়ের ফোন আসে। হাসি মুখে ফোন ধরে মায়ের সাথে কথা বলতে বলতেই নিচে নেমে যায় রাহিতা। কথাবার্তা শেষে সামিরার রুমে উকি দিয়ে দেখে সেও স্বপ্নিলের মতো কাঁথা মুড়ি দিয়ে ওপর হয়ে ঘুমোচ্ছে। এরা ভাই বোন দুটো একই রকম, মনে মনে মুচকি হেসে ভাবে রাহিতা। অতঃপর রান্নাঘরে এসে রহিমা খালাকে চায়ের পানি বসাতে বলে। মূলত বিকেলের এই সময়টা কড়া লিকারের আদা মেশানো চা খেতে পছন্দ করে তার শাশুড়ি, এটা রাহিতা জানে। খানিক বাদে চা বানানো শেষ করে কাপ হাতে নিয়ে সে চলে যায় দিলারা বেগমের নিকট। কি এমন কথা তিনি বলতে চাইছিলেন জানার জন্য রাহিতার তর্স হয় না আর। দিলারা বেগম নামাজ পড়ে উঠছেন মাত্র। এমন সময় রাহিতাকে চায়ের কাপ হাতে রুমে প্রবেশ করতে দেখে সৌজন্যমূলক হাসেন তিনি। কাপ হাতে নিতেই বললেন, স্বপ্নিল ওষুধ খেয়েছে? উনি ঘুমোচ্ছেন মা। আমি রুমে ঢুকেই দেখি গভীর ঘুমে মত্ত, তাই আর ডাকিনি পরে। চায়ে ফু দিতে দিতে একবার চুমুক দিয়ে দিলারা বেগম মাথা নাড়িয়ে বললেন, এই ছেলেটাও না এরকমই করবে। নির্ঘাত রাতে জ্বর আসবে ওর, দেখিস। ছেলে মেয়ে দুটোই হয়েছে একরকম, কথা বুঝবে না আমার, শুধু পাক নামে। রাহিতা হেসে ফেলে ওনার কথা শুনে। ওর হাসি দেখে মৃদু হাসলেন দিলারা বেগম নিজেও। তিনি নীরবে চা খাওয়ার মাঝেই প্রসঙ্গ তুললে রাহিতা সুযোগ বুঝে বলে, তারপর বলুন মা, তখন কি যেন বলতে চাইছিলেন আমায়? রুমে আসতে বললেন যে কারণে। রাহিতার প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকালেন। ধীরে সুস্থে চা শেষ করলেন দিলারা বেগম। রাহিতা ধৈর্য ধরে অপেক্ষা করে। কাপ টেবিলে রেখে রাহিতার কৌতূহলী চেহারার দিকে দৃষ্টি রেখে বললেন, স্বপ্নিল আর তোর মধ্যে সব ঠিক হয়েছে রাহি? হঠাৎ এমন প্রশ্নে রাহিতা চমকায়। সত্যি বলতে সে ভাবেনি দিলারা বেগম এমন কিছু জিজ্ঞেস করবেন। নিজের বিস্মিত ভাব না ঢেকেই সে হালকা অবাক হওয়া গলায় প্রশ্ন করেন, হঠাৎ এই প্রশ্ন কেন করছেন মা? আমাদের মধ্যে আবার কি হবে? না মানে বলছিলাম, স্বপ্নিল তো তোকে মন থেকে মেনে নিয়েছে, তাই না? রাহিতা এবার চমকালেও সে হারায় না, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু মা, এটা তো আপনি জানেনই, আপনাকে বলেছিলাম না আমি। আমি জানি সবটাই, কিন্তু আমার জিজ্ঞেস করার পেছনে একটা কারণ আছে। তোর কাছে লুকিয়ে তো লাভ নেই, তাই যা বলছি মনোযোগ দিয়ে শুনবি ও উত্তর দিবি, কেমন? ঠিক আছে। স্বপ্নিলের চলে যাওয়ার পর থেকে আমি খেয়াল করছি তোরা একে অপরের সাথে আগের মতো কথা বলিস না। এমনকি ফিরে আসার পরেও তোদের দুজনের মধ্যে আগেরকার সেই টান আমি খেয়াল করিনি। যেন এক প্রকার এড়িয়ে চলছিস তোরা দুজন একজন আর একজনকে, এমনটাই মনে হয়েছে আমার কাছে, কিন্তু কারণটা কোনোভাবেই ধরতে পারলাম না। স্বপ্নিলের চেয়ে বেশি আমি তোর কাছে আশাবাদী এ সম্পর্ক নিয়ে, তাই তোকেই ডেকে জিজ্ঞেস করছি, তোদের দুজনের মধ্যে আবার কোনো বড়সড় ঝামেলা হয়নি তো রাহি? বিষয়টা নিয়ে আমি বেশ অনেকদিন থেকেই দুশ্চিন্তায় ভুগছি। কিচ্ছু লুকোস না এখন আমার থেকে, সব সত্যি করে বলতো আমায়। এক শ্বাসে এত কিছু জিজ্ঞেস করে থেমে যান দিলারা বেগম। এদিকে শাশুড়ির মুখে এসব শুনে আকাশ থেকে পড়ে রাহিতা। মানুষ তিলকে তাল বানায় সে এতদিন শুনে এসেছিল। এদিকে দিলারা বেগম নিজেও যে সে এটা করে বসে আছেন আজ স্বচক্ষে দেখেও নিল। কিন্তু কিভাবে শাশুড়ির ভুল ধারণা ভাঙবে রাহিতা ভেবে পেল না। যতই তিনি বলুক সবকিছু তাকে খুলে বলতে, তাই বলে আর স্বামী স্ত্রীর ভেতরের সব কথা অন্য কাউকে তো বলা যায় না, তাই না? এ তো ভারী চিন্তার বিষয়। শুদ্ধ রাহিতা নিজ ভাবনায় বিভোর থাকায় মাঝেই দিলারা বেগম ওর হাতে আঁকড়ে ধরেন। রাহিতার চিন্তা ভরা চোখের দিক চেয়ে করুণ চোখে কম্পিত কণ্ঠে বললেন, কখনো ভাবিনি তোকে এ কথাটা বলবো, কিন্তু তুই যখন এতই দ্বিধা করছিস আমাকে বলতে, তখন তোকে আশ্বাস দিতে এটুকু বলতে বাধ্য হচ্ছি আজ। মানে? রাহিতার গলা কাঁপে। শাশুড়ির চেহারায় কাঠিন্য ও কণ্ঠের দৃঢ়তা দেখে ওর বুক কাঁপে। এমন সময় দিলারা বেগম পুনরায় বললেন, তোর মনে আছে রাহি, যখন তুই প্রথমবার আমার কাছে বিচার দিতে আসিস যে কেন আমি তোকে সবকিছু না বলেই তোর সাথে স্বপ্নিলের বিয়ে দিয়েছি, কেন তোকে অন্ধকারে রেখেছি, তোর সাথে অন্যায় করেছি, তখন আমি তোকে একটা কথা বলেছিলাম, একটা ওয়াদা করেছিলাম তোর কাছে। পুরনো দিনগুলো স্মৃতিচরণ করে ঘোলা চোখে রাহিতা আস্তে ধীরে মাথা নাড়াতে দিলারা বেগম বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বলেছিলাম তোর যদি ভবিষ্যতে কখনো মনে হয় স্বপ্নিল তোকে স্ত্রী হিসেবে সম্পূর্ণ অধিকার দিচ্ছে না,
বা তোর প্রতি অবহেলা করছে, তোকে ভালোবাসতে পারছে না, তবে তুই চাইলে আমি স্বেচ্ছায় তোদের দুজনকে আলাদা করে দিব। বেশ কদিন ধরে তোদের মধ্যে যা দেখছি তাতে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এখন কি সে সময় এসে গেছে? মা, রাহিতা শুদ্ধ বনে যায়। দিলারা বেগম যে হঠাৎ করে ওকে ডেকে এনে এমন কথা বলবে সে স্বপ্নেও ভাবেনি মোটেও। স্বপ্নিল যে এখন ওকে পাগলের মতো ভালোবাসে রাহিতা জানে। স্বপ্নিল মুখে না বললেও ও অনুভব করতে পারে। এমতো অবস্থায় শাশুড়ির মুখে আলাদা হওয়ার কথা শুনে রাহিতার মাথা ঘুরায়, তবু চোখ মুখ শক্ত করে নিজেকে সামলায়। গলার স্বর যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আমি ওনাকে ছাড়তে চাই না মা। যদি ছাড়ার হতো তবে তখনই ছেড়ে যেতাম, যখন তিনি আমায় মেনে নেননি। এখন হঠাৎ করে এটার প্রশ্ন কিভাবে উঠলো আমি বিশ্বাস করতে পারছি না। আপনি কথা বলছেন যে আপনি আমাদের দুজনকে এক করেছেন, তিনি কথা বলছেন, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না মা। রাহিতার কথায় দিলারা বেগম মাথা নোয়ান। বুকের ভেতর হাহাকার করে ওঠে তার। তার মনে হলো রাহিতা মেয়েটা একটু বেশিই ভালো, স্বপ্নিলকে মন থেকে ভালোবাসে। তাই তো ওর পক্ষ থেকে এত অবহেলা পেয়েও ওর সাথেই থাকতে চাইছেন। দিলারা বেগমের বিশ্বাস ছিল তার স্বপ্নিলের পাগলাটে ভালোবাসা দিয়ে রাহিতার শুরুর দিকের আক্ষেপ মিটে যাবে। স্বপ্নিল রাহিতা সেভাবেই ভালোবাসবে, ওর জন্য এতটাই পাগল হবে যতটা আনিকার জন্য ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে তার ধারণা হয়তো ভুল ছিল। তার ছেলে রাহিতার যোগ্যই নয়, কেননা সে পারেনি রাহিতাকে ভালোবাসতে যেভাবে রাহিতা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাহিতার দিক তাকিয়ে মনে মনে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন দিলারা বেগম। এভাবেই তিনি রাহিতার সাথে দুজনের বৈবাহিক জীবনের আরও কিছু খুঁটিনাটি বিষয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করলেন। রাহিতাও সকল কথা বেশ মনোযোগ দিয়ে শোনেন। দুজনের দুপাক্ষিক কথায় সাক্ষী হয় নিশ্চুপ কক্ষের বাখিন দেয়াল। অতঃপর রাহিতার অগোচরেই মনে মনে এক ফোন দিয়াটেন দিলারা বেগম। দিলারা বেগমের সাথে কথাবার্তা শেষ করে রাহিতা এখন বের হলো। তখন সন্ধ্যা 7টা। রুমে ঢুকে দেখে স্বপ্নিল তখনও ঘুমিয়ে। সেই যে 5টার দিকে ঘুমিয়েছিল, এতক্ষণেও ঘুম ভাঙেনি তার। এদিকে রাহিতার মনে বইছে উতাল পাথাল ঝড়। সে তো বেশ বড় মুখ করে শাশুড়িকে বলে এলো স্বপ্নিল ওকে ভালোবাসে, কিন্তু আদৌ এ কথাটা স্বপ্নিলের মুখ থেকে শুনতে পাবে তো? ছেলেটা দুনিয়ার সব কথা বলে ওর সাথে, শুধু ভালোবাসি বলে না কখনো। রাহিতার মনে অভিমান জাগে, অজানা কষ্টে দুচোখ ভরে যায়। আর কতদিন এভাবে চলবে? সব যেন ঠিক হয়েও ঠিক নেই ওদের মধ্যে। কিছু একটার অনুপস্থিতি স্পষ্ট ভাসে দুজনের সম্পর্কে। মনের দুঃখে মত্ত রাহিতা আজানের ধ্বনি শুনে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে লুটিয়ে পড়ে সিজদায়। মহান আল্লাহর নিকট নিজের কষ্টের ফরিয়াদ শেষে বারান্দায় চলে যায়। সন্ধ্যার শেষে শান্ত পরিবেশে ওর অশান্ত মনকে শান্ত করতে কিছুটা সক্ষম হলো। সেখানে চেয়ার পেতে রেলিংয়ে রাখা হাতের উপর মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে আকাশ দেখতে মগ্ন হলো রাহিতা। এভাবেই কেটে গেল বেশ খানিকক্ষণ। সময়ের হুঁশ ফিরতেই রাহিতা রুমে প্রবেশ করে। ঘড়ির দিক তাকাতেই খেয়াল হয় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। একই সাথে খেয়াল করে স্বপ্নিল উঠে গেছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই উঠেছে। সেভাবেই বিছানা ছেড়ে দরজার দিক হেঁটে যাচ্ছে। স্বপ্নিলকে রুমের বাইরে যেতে দেখে রাহিতা প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? রাহিতার কথায় স্বপ্নিল থেমে যায়। ঘাড় বাঁকিয়ে বারান্দার দিকে তাকাতেই রাহিতার অবয়ব নজর কাড়ে ওর। মুহূর্তেই রাহিতার নিকট চলে আসে স্বপ্নিল। ওকে দেখে বলে, তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম, অনেকক্ষণ আগেই উঠেছি। তুমি এতক্ষণ রুমে আসছিলে না, তাই দেখতে যাচ্ছিলাম কোথায় আছো। স্বপ্নিলের কথায় মনে মনে হাসে রাহিতা। ওকে কিছুক্ষণ রুমে পায়নি বলে ও অসুস্থ শরীরে খুঁজতে যাচ্ছিল, অথচ সেই ব্যক্তি কখনো মুখে স্বীকার করে না ওকে ভালোবাসে। রাহিতার ভাবনার মাঝেই স্বপ্নিল ওর হাত ধরে বলে, এই রাতের বেলা একা একা বারান্দায় কি করছিলে রাহি? এমনি আকাশ দেখছিলাম, কিন্তু আপনার হাত এত গরম কেন? জ্বর কি বেড়েছে দেখি মাথাটা? কথা বলতে বলতেই স্বপ্নিলের কপালে হাত রেখে আঁতকে ওঠে সে। ভীষণ জ্বর স্বপ্নিলের। সদ্য ঘুম থেকে ওঠা ফুলা ফুলা চোখ দুটোর লালচে ভাব কমেনি এখনো। সেভাবেই স্বপ্নিলের হাত ধরে বিছানার দিকে এগিয়ে আনে রাহিতা। ওকে বসিয়ে দিয়ে কড়া গলায় বলে, তখন ভাত খাওয়ার পর জ্বরের ঔষধ খাননি আপনি, তাই না?
জ্বরের মাঝেও স্বপ্নিলের গা ছাড়া ভাব কমে না। সে বেশ সহজভাবেই মাথা নাড়িয়ে স্বীকার করে ওষুধ খায়নি। রাহিতা হতাশ হয়। এখন তো খালি পেটে ওষুধ খাওয়ানোও যাবে না, তাই স্বপ্নিলকে জিজ্ঞেস করে কি খেতে চাইছে সে। কিন্তু খাটে হেলান দিয়ে আধশোয়া স্বপ্নিল চোখ বন্ধ করে জবাব দেয়, সামান্য জ্বর এসেছে রাহি, আমার এরকম জ্বরের অভ্যাস আছে, এতে এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই, কাল সকালে ঠিক হয়ে যাবে। সামান্য জ্বর তাই না? হাত কপাল পুড়ে যাচ্ছে আপনার। এক কাজ করি, থার্মোমিটার নিয়ে আসি, মেপে দেখি আগে কেমন জ্বর, তারপর ঔষধ খাবেন তো নাকি? কোনো প্রয়োজন নেই, বলেছি তো এসবের দরকার নেই। স্বপ্নিলের তাড়া কথায় রাহিতার বেশ রাগ হয়। সে রেগে কিছু বলবে এর মাঝে রুমে প্রবেশ করেন দিলারা বেগম। দুজনকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। তাকে দেখে রাহিতা হতাশ সুরে বলে ওঠে, আপনি ঠিকই বলেছিলেন মা, আপনার ছেলে ওষুধ খায়নি, এখন জ্বর বেড়ে গেছে, মাপতেও দিচ্ছেন না জ্বর কত, আবার বলছে ঔষধ নাকি খাবেন না। তার এমন জ্বরের অভ্যাস আছে, অথচ শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। স্বপ্নিলের প্রতি রাহিতার চিন্তা দেখে দিলারা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বললেন, তোর সমস্যা কি স্বপ্নিল? তখনও ওষুধ খাসনি, এখনও খেতে চাইছিস না, এ বয়সে এসে বউয়ের সামনে মার খেতে চাস নাকি? উফ মা, ভালো লাগছে না, এখন কথা বলো না তো প্লিজ, মাথা প্রচণ্ড ব্যথা। স্বপ্নিলের কণ্ঠে ক্লান্তি মেশানো, মাথার ওপর হাত। তা দেখে দিলারা বেগম বলেন, আমি নরম করে ভাত বসাচ্ছি তোর জন্য, পাতলা ঝোল দিয়ে খাইয়ে দিব একটু পর। না খেতে চেয়েও লাভ নেই, আমি তোর বউয়ের মতো নরম নই, একদম পিটিয়ে সোজা করে দিব বলে দিচ্ছি। এক নাগাড়ে কথাগুলো শেষ করে রুম ছাড়লেন দিলারা বেগম। স্বপ্নিল সেই দিক করুণ চোখে তাকিয়ে থাকলেন। রাহিতা উঠে যেতে নিলেই স্বপ্নিল ওর ওড়নার কিনারা টেনে ধরে বাহাত দিয়ে। রাহিতা পিছু ফিরতেই ব্যাকুল কণ্ঠে শুধায়, তুমি আবার কোথায় যাচ্ছ? থাকো না আমার সাথে, ভালো লাগছে না আমার। স্বপ্নিলের কথায় রাহিতার হাসির প্রস্থ চওড়া হয়। ওর হাত থেকে ওড়না ছাড়িয়ে নিতে নিতে বলে, থার্মোমিটার আনতে যাচ্ছি, মাপতে হবে তো জ্বর কত। আমি আবার কই যাব, বসুন চুপচাপ আসছি। রাহিতার জবাবে স্বপ্নিল শান্ত হয়। যথারীতি দিলারা বেগম জোর করে ওকে খাইয়ে দিয়ে যাওয়ার পরে রাহিতার ওষুধ খাইয়ে দেয়। কিন্তু এতক্ষণে 103-এর মতো জ্বর এসে গেছে স্বপ্নিলের। সে শুয়ে আছে নিশ্চলভাবে। চিন্তিত রাহিতা কিছুক্ষণ পর ঠিক করলো স্বপ্নিলের মাথায় জলপট্টি দিয়ে দিবে। যেমন ভাবনা তেমন কাজ। রাহিতা উঠে গেল। বাথরুম থেকে মগ ভরে ঠান্ডা পানি এনে তাতে রুমাল ভিজিয়ে পট্টি দিতে থাকলো স্বপ্নিলের মাথায়। খাওয়ার আগে তেজ দেখালেও জ্বরের প্রকোপে এখন নিস্তেজ স্বপ্নিল। চোখ মুখ লালছে তার, তবু জ্বরের মাঝেই শান্ত করে ধরে আছে রাহিতার এক হাত। সে হাত সরিয়ে নিতে গেলেই দুর্বল কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, প্লিজ হাত ছেড়ো না রাহি। স্বপ্নিলের এমন আকুতি শুনে রাহিতার বুক ধক করে উঠল। শক্ত করে ওর হাত ধরে রেখে গায়ের ওপর কাঁথাটা ভালোভাবে টেনে ওকে মুড়িয়ে দিল। কিছুক্ষণ সেইভাবেই জলপট্টি দেওয়ার মাঝে স্বপ্নিলের তাপমাত্রা কিছুটা কমে এলে ওর মাথা ব্যথা থামার কোনো নাম নেই। আস্তে করে ওর হাত ছাড়িয়ে মগ ও রুমাল সরিয়ে সাইড টেবিলে রেখে এক দীর্ঘশ্বাস ফেলল রাহিতা। তবে সন্ধ্যায় ঘুমানোর কারণে স্বপ্নিলের ঘুম ধরছে না। মাথা ব্যথার দরুন চোখ মুখ কুঁচকে রেখেছে বাজেভাবে, তবু রাহিতাকে কিছু বলছে না। কিছুক্ষণ বিরতির পর স্বপ্নিলকে লক্ষ্য করে রাহিতা মৃদু স্বরে ওর মাথায় হাত রেখে বলল, মাথা বেশি ব্যথা করছে, টিপে দিব? স্বপ্নিল হ্যাঁ বা না কিছুই বলল না। চোখ মেলে অপলক রাহিতার দিক তাকালো শুধু। ব্যাস, তাতেই যেন সবটা বুঝে নিল সে। চুপচাপ স্বপ্নিলের চুলে বিলি কেটে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে টিপে দিতে লাগলো রাহিতা। আরামে পুনরায় চোখ বুজে ফেলল স্বপ্নিল। কিছুক্ষণ সেভাবেই চলার মাঝে স্বপ্নিল যেন ঘুমিয়ে গেল। তাপমাত্রাও বেশ অনেকটা কম এখন। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে উঠে গেল রাহিতা। অতঃপর সময় নিয়ে এশার নামাজ পড়ে স্বপ্নিলের পাশে বিছানায় বসলো। দোয়া শেষে ওর কপালে হাত রেখে ফু দিতেই স্বপ্নিল জেগে উঠল। চোখ মেলে শিরে বসা মাথায় ওড়না পেঁচানো রাহিতাকে দেখে মুচকি হাসল সে। বিনিময়ে রাহিতাও হাসল। এতক্ষণে অল্প অল্প ঘামতে শুরু করেছে স্বপ্নিল। জল ছেড়ে এসেছে প্রায়, তাই ধীরে সুস্থে শোয়া থেকে উঠে বসল সে।
আলগোছে রাহিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সময় নিয়ে চুমু খেলো। রাহিতা কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। নীরবে স্বপ্নিলের কাণ্ড দেখে গেল শুধু। চুমু শেষে রাহিতার হাত নিজের বুকের সাথে ঠেকিয়ে স্বপ্নিল বলল, আমায় এত ভালোবাসো কেন রাহি? এবার স্বপ্নিলের মুখে ভালোবাসার কথা বলে রাহিতা চমকায়, তবু মুখে কিছু বলে না দেখে স্বপ্নিল বলে, এতটাই যখন ভালোবাসো তবে কখনো মুখে বলনি কেন? আপনি ভালোবাসেন আমায়? স্বপ্নিলের প্রশ্নের জবাবে রাহিতা পাল্টা প্রশ্ন করলো। ওর প্রশ্নে স্বপ্নিল শান্ত চোখে তাকালো, মাথা নিচু করে হালকা হাসলো। রাহিতার চোখে চোখ রেখে বলল, তুমি কি বুঝো না? সব সময় শুধু বুঝলেই হয় না স্বপ্নিল। সামনের মানুষটাকে মাঝে মধ্যে শুধু বোঝার মতো ধৈর্য থাকে না। মাথা নিচু করে জবাব দিল রাহিতা। ওর কথায় স্বপ্নিল ভ্রু কুঁচকায়। রাহিতার মুখে স্পষ্ট বিষাদের চিহ্ন, যেন কোনো কিছু নিয়ে ভীষণ দ্বিধায় আছে। ও কি বলছে বুঝতে না পেরে স্বপ্নিল প্রশ্ন করে, মানে কিছু হয়েছে কি? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি, আপনার শরীর ভালো না, শুয়ে পড়ুন, ঘুমানোর চেষ্টা করুন। রাত অনেক হয়ে গেছে, আজ রাত জাগাটা উচিত হবে না। কিন্তু রাহি, আমি অনেক ক্লান্ত স্বপ্নিল, সব কিছুর থেকেই। আমায় একটু রেস্ট নিতে দিন। এবার স্বপ্নিল আর কথা বলে না। মেয়েটা এমনিতেই অনেকক্ষণ সেবা যত্ন করেছে ওর। রাহিতার বিশ্রাম প্রয়োজন। আর কথা না বাড়িয়ে স্বপ্নিল হাত ছেড়ে দেয় রাহিতার। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে রাহিতা পাশ ফিরে শুয়ে পড়ে। ওকে দেখতে দেখতে শুয়ে পড়ে স্বপ্নিল নিজেও। সেভাবেই রাত কেটে যায় দুজনের নিভৃতে। পরের দিন বেশ লম্বা করে ঘুম ভাঙে স্বপ্নিলের। জ্বরের কারণেই হোক বা কদিনের জেটল্যাগ সব মিলিয়ে 11টা বাজে ওর উঠতে উঠতে। জ্বর সেরে শরীর ভালো লাগছে এখন। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিচে নেমে যায় সে। কিন্তু আশ্চর্যজনকভাবে দিয়ে পুরো বাড়িতে কোথাও রাহিতাকে খুঁজে পায় না সে। স্বপ্নিল অবাক হয় শেষমেশ দিলারা বেগমের কাছে যেতেই ওকে জবাব না দিয়ে সরাসরি নাস্তার টেবিলে নিয়ে আসে রুনি। মায়ের চাপে চুপচাপ খেতে বসে স্বপ্নিল। ব্রেডে জ্যাম লাগিয়ে মুখ দিতে দিতেই জিজ্ঞেস করে, রাহিটা কই মা? জানো তুমি, সকাল থেকে ওকে দেখছি না। ছেলের প্রশ্ন ও উদ্বিগ্নতায় কিছুক্ষণ আর চোখে লক্ষ্য করেন দিলারা বেগম। অতঃপর ধীরে সুস্থে গম্ভীর মুখে বলেন, রাহিতা চলে গেছে। মায়ের কথায় মাত্র খাবার গিলতে নেওয়ার স্বপ্নিল গল বিলে খাবার আটকে যায়। ওকে কাশতে দেখে উঠে গিয়ে ছেলের পিঠে চাপড়ে দিয়ে পানি এগিয়ে দেন দিলারা বেগম। কোনো মতে নিজেকে সামলে নেয় স্বপ্নিল। তবু মায়ের কথায় প্রশ্নের দল মাথায় ভিড় জমায়। হৃৎপিণ্ড কেঁপে ওঠে ওর। রাহিতা চলে গেছে মানে? নিজ রুমে একা একা পায়চারি করছে স্বপ্নিল। মায়ের বলা একটা কথায় সারা মাথা জুড়ে ঘুরপাক খাচ্ছে। রাহিতা চলে গেছে, এই একটা বাক্যই যেন স্বপ্নিলের ধ্যান জ্ঞান শান্তিতে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। ব্যস্ত পায়ে ঘরে এসে রাহিতার নম্বরে ডায়াল করে স্বপ্নিল। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও যখন রাহিতা ফোন ধরল না তখন স্বপ্নিল চিন্তায় পড়ে যায়। মেয়েটা ওর ফোন ধরছে না কেন? আগে কখনো তো এমন হয়নি। দুশ্চিন্তার রেখা কপালে নিয়ে অস্থির স্বপ্নিল দ্রুত পায়ে হেঁটে যায় দিলারা বেগমের রুমে। তখন খাবার টেবিল থেকে নিঃশব্দে উঠে গেছেন তিনি। স্বপ্নিলকে জবাব দেননি, কিন্তু এবার স্বপ্নিল নাছোড়বান্দা। প্রসঙ্গ যখন রাহিতার তখন জবাব তো ওকে নিতেই হবে। দিলারা বেগম বিছানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। রুমের দরজা ঠেলে শব্দ করে স্বপ্নিল ভেতরে এলে এক পলক চোখ তুলে ওর দিক তাকিয়ে পুনরায় পেপার পড়ায় মনোযোগ দিলেন তিনি। মায়ের সামনে এসে স্বপ্নিল বেশ কবার ডাকলেও দিলারা বেগম বিশেষ সাড়া দিলেন না। এমন ভাব করলেন যেন স্বপ্নিলকে দেখেও তিনি দেখেননি। মায়ের এহেন ঠান্ডা আচরণে স্বপ্নিল মেজাজ হারালো। কণ্ঠ বাড়িয়ে জিজ্ঞেস করলো, রাহিতা কোথায় গেছে মা? আমি কি করে জানবো? নির্বিকারভাবে উত্তর দিলেন দিলারা বেগম। তার এত গা ছাড়া কথা স্বপ্নিলের মোটেও পছন্দ হলো না। কোমরে হাত রেখে বসলো। তুমি কি মজা করছো আমার সাথে? দেখো মা, আমি এখন মোটেও মজা করার মুডে নেই। প্লিজ বলো না রাহি কই গেছে, আমার টেনশন হচ্ছে। কিসের টেনশন? এই যে এইভাবে হঠাৎ না বলে চলে গেল, আগে তো কখনো এমন করেনি। তবে আজ ওর কি হলো? সব ঠিক আছে তো? আমি জানি ও নিশ্চয়ই তোমায় না বলে কোথাও যায়নি। গেলে তুমি এতটা স্বাভাবিক থাকতে না। ও, দিলারা বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে স্বপ্নিলের কথা শুনে পুনরায় পেপার পড়া শুরু করতেই স্বপ্নিল এগিয়ে গিয়ে পেপার কেড়ে নিল তার হাত থেকে।
ছেলের আচরণে বিরক্ত দৃষ্টিতে তাকালেন দিলারা বেগম। স্বপ্নীল সেদিকে পাত্তা না দিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এমন করছো কেন মা? কেন বলছো না রাহিতার ব্যাপারে? আমার অবস্থা কি তুমি বুঝতে পারছো না? এবার দিলারা বেগম মুখ খুললেন। এতক্ষণ চেপে রাখা কথা বের করে বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তোর অবস্থা কেন বুঝবো? তুই কখনো রাহিতার অবস্থা বোঝার চেষ্টা করেছিস? স্বপ্নীল অবুঝের ন্যায় তাকিয়ে থাকে মায়ের দিকে। থেমে থেমে শুধায়, মানেটা খুব সহজ স্বপ্নিল। মেয়েটা এতদিন অপেক্ষায় ছিল তোর ভালোবাসার, তোর থেকে স্ত্রীর যোগ্য মর্যাদার, কিন্তু তুই তো ওকে সেভাবে মূল্যই দিতি না। এখন রাহিতা গেলেও তোর কি, আর থাকলেই বাকি। মায়ের কথায় স্বপ্নীল কয়েক মিনিটের জন্য শুদ্ধ হয়ে যায়। জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলে যেন। নিজেকে সামলে তেজি কণ্ঠে উত্তর দেয়, মা তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? তুমি যা বলছো তা অনেক আগের কাহিনী। আমাদের বিয়ের শুরুটা কিভাবে হয়েছিল, কোন পরিস্থিতিতে হয়েছিল, আমার মানসিক অবস্থা তখন কেমন ছিল, সবটাই তুমি জানো। আমাদের সম্পর্কের পারিপার্শ্বিকতা তোমার থেকে লুকায়িত নয়। এখন দিন বদলেছে, আমি পাল্টেছি। রাহিতার প্রতি, আমাদের দুজনের সম্পর্কের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তো তুমি এখন এসব কথা কেন বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক নাগাড়ে সবগুলো কথা বলে স্বপ্নীল থামে। মায়ের উত্তরের অপেক্ষায় তার মুখের দিক চেয়ে রয় অনিমেষ। স্বপ্নীলের কথায় দিলারা বেগম তাচ্ছিল্যের হাসি হাসেন। ব্যঙ্গাত্মক কণ্ঠে শুধান, তাই নাকি? রাহিতাকে কখনো বলেছিস এসব, নাকি নিজের মনেই সব ঠিক করে কল্পনার জগতে বাস করছিস? মায়ের কথায় স্বপ্নীলের চোয়াল শক্ত হয়। শীতল চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, রাহিতা এসব বলেছে তোমায়? স্বপ্নিলের প্রশ্ন দিলারা বেগমের রাগ হয়। গদ্দপটা এখনও রাহিতাকে ভুলি ভাবছে। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, রাহিতা কখনো কিছু বলে? এটা আমার চেয়েও ভালো তুই জানিস রে। রাহি কখনোই নিজের কষ্ট অন্যকে বলার মতো মেয়ে নয়। তোদের দুজনের মধ্যে কি হয়েছে তা আমাকে বলেনি, অন্য কাউকে তো মোটেও না। বরং আমিই তোদের দুজনের মাঝের শিথিল হওয়া সম্পর্কের একটা সমাধান করতে ওর সাথে আলাপ করেছিলাম। কিসের আলাপ? ভ্রু তুলে প্রশ্ন করে স্বপ্নীল। মায়ের কথাবার্তা খুব একটা সুবিধার ঠেকছে না ওর কাছে। স্বপ্নীলের প্রশ্নে এক দীর্ঘশ্বাস ফেলে দিলারা বেগম সব খুলে বলেন। স্বপ্নীল বিদেশ থেকে ফিরে আসার পর সেদিন রাহিতাকে ডেকে এনে কি বলেছিলেন তা বিস্তারিত বলতেই স্বপ্নীলের চোখে মুখে আতঙ্কের রোশনি উঠে দেয়। আলাদা হওয়ার কথা কানে আসতে এতক্ষণ টিপ টিপ করা হৃৎপিণ্ড বক্ষপিঞ্জরের বাইরে আসতে ধরে। নিজেকে সামলাতে ব্যর্থ স্বপ্নীল চেঁচিয়ে উঠে বলে, এসব কি বলছো মা? কিসের ডিভোর্স? আমাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি যাতে বিষয়টা ডিভোর্স পর্যন্ত গড়ায়। আমরা দুজন কখনো আলাদা হব না। আমি রাহিতাকে আমার থেকে আলাদা হতেই দিব না। স্বপ্নীলের কথায় সরু চোখে ওর দিক তাকিয়ে থাকলেন দিলারা বেগম। স্বপ্নীলের ক্রোধান্বিত অনলে ঘি ঢেলে বললেন, এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে বাপ। তুই যখন রাহিতাকে মেনে নিতে চাসনি, আমি তখনই রাহিতাকে কথা দিয়েছিলাম ও যদি কোনোদিন এ সম্পর্ক ছিন্ন করতে চায় আমি ওকে সাপোর্ট করব, কোনো বাধা দিব না, স্বেচ্ছায় ওকে যেতে দিব। এখন তুই চাইলেও আমি চাইলেও মানে? সব কিছু কি তোমাদের ইচ্ছা মতোই চলবে নাকি? আমার ইচ্ছার কোনো দাম নেই তোমার কাছে? মায়ের কথা শেষ না হতেই ফুপিয়ে উঠে বলে স্বপ্নীল। ওর চোখ মুখ টকবক করছে রাগে। কি মনে করছে এরা শাশুড়ি বৌমা সবসময় নিজেদের মর্জি ওর উপর চাপিয়ে দিবে আর সে চুপচাপ মেনে নিবে? অবশ্যই না। স্বপ্নীল আহমেদ নিজের বউকে কিছুতেই হাতছাড়া করতে পারবে না, অসম্ভব। মনে মনে এসব ভেবে মায়ের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে স্বপ্নীল বলে ওঠে, দেখো মা, অনেক হয়েছে এসব। আমি আর তোমাদের কথা মানতে পারবো না। মগের মূল্য পেয়েছো নাকি? যখন মন চাইবে আমার বিয়ে করিয়ে দিবে, আবার যখন মন চাইবে বউকে সরিয়ে দিলে। আমার দিকটা দেখি কেউ ভাবেই না। আশ্চর্য। একটু থেমে বলে, তবে অনেক হয়েছে, আর নয়। তোমার কথা তো বাদই দিলাম। রাহিতার বেশি সাহস বেড়েছে দেখছি। আমায় না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। স্বপ্নীলের জীবন থেকে চলে যাওয়া কি এতই সহজ? ও হয়তো আসবে না। স্বপ্নিল, জোর করবি না ওকে। মেয়েটা এমনিতেই অনেক কষ্টে আছে। আসবে না মানে? ও আসবে না, ওর খাঁড় আসবে। কোথায় গেছে বলো? নিশ্চয়ই বাপের বাড়ি, তাই না? আর যাবেই বা কোথায়? তাই তো আমিও কেন যে বোকার মতো এতক্ষণ টাইম ওয়েস্ট করছিলাম। এক্ষুনি যাচ্ছে ওর মাথা থেকে সব ভূত বের করতে। আর তোমার সাথে তো এসে কথা বলছি। খবরদার আটকানোর চেষ্টা করবে না আমায়। আগে তোমার বৌমাকে নিয়ে আসি, না আসতে চাইলে তুলে আনবো ওকে। বেশি আহ্লাদি হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল স্বপ্নীল। দিলারা বেগম ওকে বেশ কয়েকবার ডাকার পরেও সাড়া দিল না কেউ।
ঝড়ের বেগে রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। এদিকে স্বপ্নীলকে রেগে মেগে বাড়ি থেকে বের হতে দেখে তার অগোচরেই হেসে উঠলেন দিলারা বেগম। ছেলে তার ভালোই খেপেছে। রাহিতার যাবার কথা শুনে কি পাগলামিটাই না করলো। হওয়ার পর থেকে আজ অব্দি কখনো তার সাথে উঁচু স্বরে কথা বলেনি স্বপ্নীল, আর আজ সে রাহিতার জন্য এরকম করলো। যাক, অবশেষে ছেলে আর ভালোবাসার জালে পা দিয়েছে ঠিকই। যে ভবিষ্যতের আশায় দুজনের জুটি বেঁধেছিলেন সেদিন আজ এলো ঠিকই। মনে মনে এসব ভেবে সন্তুষ্ট হলেন দিলারা বেগম। রাহিতা যে তার পিছে ঘটে যাওয়া এসবের কিছুই জানে না। স্বপ্নীলকে হঠাৎ দেখে নিশ্চয়ই চমকে যাবে সে। স্বপ্নীল কি পাগলামি করতে পারে ভেবে নিজে নিজে হেসে আর এক দফা কুটি কুটি হলেন দিলারা বেগম। ঠিক সে সময় রুমে এলেন সামিরা। মাকে এভাবে একা একা হাসতে দেখে বেশ অবাকই হলো বটে। বিস্মিত সুরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, তুমি একা একা এভাবে হাসছো কেন? আচমকা মেয়েকে আসতে দেখে নিজেকে সামলে নিলেন দিলারা বেগম। মেয়েকে উত্তর না দিয়ে চোখের চশমা ঠিক করে স্বপ্নীলের মাটিতে ফেলে রেখে যাওয়া নিউজ পেপার তুলে নিজের গম্ভীর মুখে পড়ে নিতে লাগলেন। সামিরা সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর প্রসঙ্গ পাল্টিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ভাইয়ের কি হয়েছে? উপর থেকে জিনিস ভাঙার আওয়াজ আসছিল, খুব রেগে আছে মনে হয়। আবার ঝড়ের বেগে কই যেন বের হয়ে গেল। ওর কি হয়েছে তুমি কিছু জানো? মেয়ের প্রশ্নে কিছুক্ষণ ওর দিক চেয়ে রইলেন দিলারা বেগম। মুখ ঠেলে বেরিয়ে আসা হাসিকে সাবধানে ঠেলে দিয়ে অবাক হওয়ার ভান করে বললেন, তাই নাকি? এই ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় কে জানে। বাপের বাড়িতে নিজ রুমের বারান্দায় একা একা বসে আছে রাহিতা। ফোনটা বিছানার উপরে রাখা, বার কয়েক রিং হয়ে ওখানেই গড়াগড়ি খাচ্ছে। রাহিতা জানে এ সময় এতবার কে ফোন দিচ্ছে, কিন্তু স্বপ্নীলের ফোন ধরার ইচ্ছে আকুলতা কোনোটাই এ মুহূর্তে ওর মাঝে নেই। রাহিতা বোঝে না এ ছেলেটার সমস্যা কি। কাছে থাকলে তো কখনোই ভালোবাসার কথা বলে না, তবে দূরে গেলে কেন এত ব্যাকুল হয়। একটু শান্তিতে কদিন একা থাকার জন্য রাহিতা এসেছে এ বাসায়। এখন স্বপ্নীলের সাথে কথা বলে সে শান্তিতে ব্যাঘাত ঘটাবে না সে আর। রাহিতার ভাবনার মাঝে রুমে আসেন ওর মা। ওকে বারান্দায় একা বসে থাকতে দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে বলেন, কি রে, একা বসে আছিস কেন এভাবে? কিছু না মা, এমনিতেই বসে আছি। তুমি এখানে যে রান্না বান্না সব শেষ, কিছু হেল্প লাগবে আমার? হ্যাঁ, তুই একটু ডেজার্ট বানিয়ে দে তো রাহি। আমি পোলাও রোস্ট সব বানিয়ে রেখেছি। এত কাজ সব ঠিকঠাক মিটে গেলেই হলো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। মায়ের সাথে কথাবার্তা বলতে বলতে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায় রাহিতা। এক ফাঁকে ওকি মারে বোনের রুমে। মূলত ওর ছোট বোন রিধিতাকে দেখতে আজ ছেলেপক্ষ আসবে বাসায়। প্রেমের সম্পর্ক ছিল দুজনের। ছেলেরা অন্য শহরে থাকে, এবছর সে বিদেশ চলে যাচ্ছে মাস্টার্স করতে। তাই দেখা সাক্ষাৎ করে সময়ক্ষণ ঠিক করে সবার সম্মতিতে আক্ত পরিয়ে রাখতে চায় দুটো পরিবার। সেজন্যই আজ ছেলে পক্ষকে লাঞ্চের দাওয়াত দিয়েছে রাহিতাদের বাড়ি থেকে, যার দরুন এত আয়োজন। রিদিতাকে নতুন জামাকাপড় পরতে দেখে হাসি মুখে এগিয়ে যায় রাহিতা। আয়নার সামনে দাঁড়ানো বোনের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে, রেডি হওয়া শুরু করিসনি কেন এখনো? তোর শ্বশুরবাড়ির লোকেরা তো একটু পরেই আসবে। এই তো শুরু করব এখন। ওর সাথে তো বেশিরভাগ সময় অনলাইনে কথা হয়েছে আপু, সামনাসামনি 2-3 বার দেখা হয়েছে। তাই আজ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসছে দেখে বেশ নার্ভাস লাগছে। রাহিতার হাত ধরে বলে রিদিতা। বোনের কথা শুনে আনমনেই হাসে রাহিতা। নিজের বিয়ের সময় এমন পরিস্থিতি সে পার করে এসেছে। যদিও স্বপ্নীল ও ফাহিম দুজনের মধ্যে পার্থক্য আছে। স্বপ্নীল এসেছিল অনিচ্ছায়, আর ফাহিম আসছে স্বেচ্ছায়, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য। তাই বোনকে অভয় দিতে রাহিতা ওর মাথায় হাত বুলিয়ে বলে, এ সময় এমনটা মনে হয় স্বাভাবিক রীতি, তবে তুই একদমই টেনশন করিস না। ফাহিমকে তো তুই চিনিসই তাই না? ওর পরিবারও ঠিকই তোকে পছন্দ করবে, দেখিস। বাকিটা আমরা সামলে নিব সবাই মিলে। এখন এসব ভাবা বাদ দিয়ে জলদি রেডি হ। আমি মাকে হেল্প করি। খালামণি মা দুজন মিলে রান্না করছে। আমার ডেজার্ট বানাতে বললো, তাই আমি তোর কোনো হেল্প লাগলে ডাক দিস। ঘড়ির কাঁটা পেরিয়ে দুপুর 2টো বাজলো মাত্র। ফাহিম ফোন করেছে রাদিতাকে। বাসা সঠিক খুঁজে পাচ্ছে না ওরা। রওনক অফিস থেকে এখনো বাসায় পৌঁছায়নি বিধায় রাহিতার মা ওকে বললেন, তুই একটু এগিয়ে গিয়ে ওদের বাসা চিনিয়ে দিবি রাহি।
তোর বাবা তো মিষ্টি আনতে বেরিয়েছে একটু আগে, এখনো এলো না। এদিকে ছেলেরা প্রায় পৌঁছেই গেছে, দাঁড়িয়ে রাখাটা ঠিক হবে না। আচ্ছা আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি রিদিকে বলো ফাহিমের নাম্বার আমায় পাঠিয়ে দিতে। ওরা কোথায় আছে কথা বলে নিয়ে আসো বাসায়। রাহিতা বেরিয়ে যাওয়ার আগে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে। এদিকে রাহিতাদের বাসা গলির শেষ প্রান্তে হওয়ায় গলির সামনে গাড়ি সাইড করে রেখে আগেই নেমে গিয়েছে ফাহিম। উদ্দেশ্য বাড়ির এক্সাক্ট ঠিকানাটা শুনে সেদিকে গাড়ি নিয়ে যাওয়া। সরু গলিতে একবার ভুল দিকে গাড়ি ঢুকিয়ে ফেললে পরের দিক ঘোরাতে ঝামেলা পোহাতে হয়। কিছুক্ষণ গলির ভেতর হেঁটে যেতেই একটি গাড়ি চোখে পড়ে ওর। গাড়িওয়ালাকে ওই এলাকার লোক মনে করে তাকে থামিয়ে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে ফাহিম। রাগের চোটে বের হয়ে শ্বশুরবাড়িতে আসছিল স্বপ্নিল, কিন্তু রাহিতাদের বাড়ির ওই গলির সম্মুখে ঢুকতেই একজনের ডাকে গাড়ি থামালো সে। পাশে তাকাতে একটি শ্যামবর্ণের সুদর্শন পুরুষ নজরে এলো স্বপ্নিলের। স্বপ্নিলকে গাড়ি থামাতে দেখে ছেলেটা জানালার কাছে এগিয়ে এসে হাসি মুখে বলল, এখানে আজমল শিকদার সাহেবদের বাসা গলির কোন দিকে আপনি কি বলতে পারেন? আসলে এই এলাকায় নতুন এসেছি তো, তাই চিনতে পারছি না কোন পাশ দিয়ে যাব, ডান দিকে না বাম দিক। হঠাৎ এক আগন্তুক ছেলের মুখে নিজ শ্বশুরের নাম শুনে স্বপ্নিল খানিকটা অবাক হয়। একবার বাড়ির ঠিকানা বলতে গিয়েও বলে না পাছে। খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ চিনি তো, তবে আপনাকে তো চিনলাম না। আপনি কি তাদের আত্মীয়? স্বপ্নিল বাড়ি চিনে শুনে ফাহিম মনে মনে বেশ খুশি হলো। সেই খুশির রেশ ওর চোখে মুখে খেলা করলো। যেদিকে ভ্রু কুচকে চেয়ে রইল স্বপ্নিল। এরই মাঝে ফাহিম হালকা এসে বলল, জি, এখনো আত্মীয় হয়নি, তবে খুব শীঘ্রই হতে যাচ্ছি বই কি। তা কিভাবে? আসলে যার বাড়িতে যাব উনি আমার হবু শ্বশুর মশাই। মেয়ে দেখতে যাচ্ছি তো, প্রথমবার এদিকে আসলাম, তাই রাস্তা চিনছি না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। ফাহিম কথা বলা শেষ করবে এরই মাঝে ওর ফোনে কল আসায় সে থেমে যায়। স্বপ্নিল তখনও খটকায়। মেয়ে দেখতে আসছে মানে এসব কি বলছে এই ছেলে? কপালে চিন্তার ভাঁজ নিয়ে থাকার মাঝে হঠাৎ করে ফাহিমের কথায় স্বপ্নিলের হৃৎপিণ্ড থমকে যায়। কান খাড়া হয়, নজর তির্যক হয়। ফাহিম কথা শেষ করবে এরই মাঝে স্বপ্নিল তড়াক করে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে এবং মুহূর্তে ওর সামনে চলে আসে। কল কেটে সামনে তাকাতেই স্বপ্নিলকে নিজের সামনে দেখে খানিকটা অবাকই হয় ফাহিম। তবুও পাশ কাটিয়ে পেছন নিজেদের গাড়ির দিক যেতেই স্বপ্নিলকে বাধা দেয়। ওর চোখ মুখ বেজায় শক্ত, মাথার ভাঁজে বিবিধ চিন্তার পাক। ফাহিম ওর শ্বশুর বাসায় মেয়ে দেখতে যাচ্ছে, এর মধ্যে আবার রাহিতার সাথে ফাহিমের কথা। এসব কিছু কোন দিকে ইঙ্গিত করছে? এজন্যই কি এভাবে চলে এলো রাহিতা? সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। অতিরিক্ত চিন্তায় কপাল ঘামতে শুরু করেছে স্বপ্নিলের। একদিকে ওর মন বলছে রাহিতা ওর সাথে এমন করতে পারে না, কিন্তু কাল রাতে রাহিতার ওসব কথা, একই সাথে আজ সকালে মায়ের কথাবার্তা শুনে স্বপ্নিলের অশান্ত মস্তিষ্ক তা মানতে নারাজ। রাহিতা যদি সত্যি ওকে ছাড়তে চায়, স্বপ্নিলের হৃৎপিণ্ডের ছটফটানি বাড়ে। অসহ্য দহনে বুকের ভেতর কেঁপে ওঠে। অত্যন্ত হিংস্র অথচ গম্ভীর কণ্ঠে ফাহিমের উদ্দেশ্যে বলে, যেখানে থেকে এসছো সেখানেই চলে যাও। আচমকা স্বপ্নিলের মুখে এমন কথা শুনে ফাহিম চমকে ওঠে। লোকটা কে? আর এটা কেনই বা বলছে তাকে? আশ্চর্য তো। তবে স্বপ্নিলের কথাকে সে বিশেষ পাত্তা দেয় না। আগের মতোই নির্বিকারভাবে হেঁটে চলে যেতে লাগে নিজের গাড়ির থেকে। যা দেখে স্বপ্নিলের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ক্রোধে দিক বিদিক ভুলে যাওয়ার স্বপ্নিল দ্রুতবেগে এগিয়ে এসে ফাহিমের কলার চেপে ধরে। আচমকা এহেন আক্রমণে ফাহিম বেশ অবাক হয়, একই সাথে রেগেও যায়। স্বপ্নিলের হাত থেকে নিজের কলার ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, কি সমস্যা আপনার? পাগল নাকি? এভাবে চিনেন না জানেন না এমন মানুষের কলার চেপে ধরেছেন কেন? আজব তো। ফাহিমের কথায় এতক্ষণ আটকে রাখা মেজাজ নিমিষেই সপ্তাকাশে ওঠে স্বপ্নিলের। এক প্রকার চেঁচিয়ে উঠে ধমক দিয়ে বলে, আমি পাগল না? আমার কথা না শুনলে এখন তোর এমন অবস্থা করব যে তুই নিজেই পাগল হয়ে যাবি, বুঝেছিস? তোকে ভালোভাবে বলছি, যেখান থেকে এসেছিস সেখানেই ফেরত চলে যা। ওই বাসায় মেয়ে দেখতে যেতে হবে না। দেখেন মিস্টার, আপনাকে দেখে যথেষ্ট ভালো পরিবারের মনে হচ্ছে। আমি জানি না আপনি কেন এরকম গুন্ডার মতো বিহেভ করছেন, কিন্তু আমি আপনার কথা মানতে বাধ্য নই। একবার কেন, 100 বার মেয়ে দেখতে যাব। আমার হবু বউকে আমি দেখতে যাচ্ছি, এতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। তুই যাকে দেখতে যাচ্ছিস সে আমার
একটা কথা কান খুলে শুনে রাখ, রাহিতা আমার বউ, ও শুধু আমার। রাহিতার দিকে চোখ দিলে কিভাবে সেই চোখ টেনে তুলতে হয় তার স্বপ্নীলের ভালোভাবেই জানা আছে। এজন্যই বলছি, ভালোই ভালোই এখান থেকে চলে যা, নয়তো। স্বপ্নিলের মুখে রাহিতার নাম শুনে ফাহিম কিছুটা আন্দাজ করতে পারে কি হচ্ছে এখানে। স্বপ্নিল যে ওকে ভুল ভাবছে তা দিব্যি বুঝতে পারছে সে। তাই নিজেকে সামলে বেশ খানিকটা বল প্রয়োগ করে স্বপ্নিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে,